ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা পড়তেছি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের ইতিপূর্বে আমি 5 নং পর্ব পর্যন্ত পড়িয়েছি। আজকে আমরা পড়ব 6 নং পর্ব পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়ব কয় নং পর্ব? 7 নং পর্ব এবং 8 নং পর্ব। এই দুটি পর্ব পড়লে আমাদের অমেরুদণ্ডী প্রাণীর পর্ব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তারপর আমরা শুরু করব আবার কি, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর পর্ব। তো শিক্ষার্থী, কাল আমরা দেখে নেই আমাদের 7 নং পর্বের নাম হলো মোলাস্কা। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা পর্বের নাম জানার সাথে সাথে যখন আমরা একটি করে প্রাণী চিনব, তাহলে কিন্তু আমাদের ওই পর্বের পড়া 50% কি হয়ে যাবে। তাহলে আজকে আমরা জেনে নেই 7 নং পর্বের নাম হলো মোলাস্কা। মোলাস্কা পর্বের প্রাণী হলো শামুক, ঝিনুক, সেপিয়া, অক্টোপাস, ললিগো ইত্যাদি। তাহলে আমরা আজকে জানলাম যে মোলাস্কা পর্বের প্রাণী হলো কি, বলো? শামুক। তাহলে শামুক যদি মোলাস্কা পর্বের প্রাণী হয়, তাহলে শামুকের কিন্তু বৈশিষ্ট্য আমরা কি করতে পারবো? লিখতে পারবো। শামুকের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব আমরা কি করতে পারবো? লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে যেভাবে পড়তেছি প্রত্যেকটা পর্বের বাসস্থান, স্বভাব, বৈশিষ্ট্য এবং কি অর্থনৈতিক গুরুত্ব, এছাড়াও এই পর্বের ভেতরে প্রাণীর যদি কোনো নতুন কোনো বৈশিষ্ট্য থাকে সে সম্পর্কে আমরা কি তোমাদের ধারণা দিয়ে থাকি। তাহলে আমরা জেনে নেই 7 নং পর্বের নাম হলো মোলাস্কা। তাহলে এই পর্বের প্রাণীদের বাসস্থান, অর্থাৎ সামুদ্রিক, স্বাদু পানি, পাহাড়, বন জঙ্গল, অর্থাৎ এরা পানিতে বসবাস করতে পারে, বনে জঙ্গলে বসবাস করতে পারে, পাহাড়েও বসবাস করতে পারে। অর্থাৎ আমরা অনেক শামুক দেখি, আবার ভাবতে পারো যে পাহাড়ে বনে জঙ্গলে কে বসবাস করে। আমরা কিন্তু অনেক শামুক দেখি, অর্থাৎ দেয়াল বেয়ে অথবা কি রুমের ভেতরে আসতে চায়, অথবা কি গাছের মধ্যে থাকে, এলেন কি পাহাড় বা বন জঙ্গলে থাকে। আবার সমুদ্রের মধ্যেও এই পর্বের অনেক কি আছে বলো, প্রজাতি আছে। স্বভাব বৈচিত্র্যপূর্ণ, এই শব্দটা কেন দেওয়া হয়েছে? এদের স্বভাব বৈচিত্র্যপূর্ণ এই জন্য, দেখো আমরা মানুষ, আমরা কিন্তু যে কোনো এক জায়গায় কি করতে পারি বলো তো, বসবাস করতে পারি। আমরা স্থলে বসবাস করি, কিন্তু পানির নিচে যায় কিন্তু আমরা কি করতে পারি না বলো, বসবাস করতে পারি না। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা এবং তারা ইচ্ছে করলে পানির নিচেও জীবন ধারণ করতে পারে, আবার কি পানির উপরে অর্থাৎ জলে এবং কি স্থলে উভয় পরিবেশে এরা কি করতে পারে, বসবাস করতে পারে। এই জন্য এই পর্বের স্বভাব কি বৈচিত্র্যপূর্ণ। তাহলে তুমি প্রশ্ন লিখতে পারো যে এই পর্বের প্রাণীদের স্বভাব বৈচিত্র্যপূর্ণ কেন? অর্থাৎ মোলাস্কা পর্বের প্রাণীদের স্বভাব বৈচিত্র্যপূর্ণ কেন? অর্থাৎ এরা অর্থাৎ কি জলে এবং স্থলে উভয় পরিবেশে কি করতে পারে, জীবন ধারণ করতে পারে। সেই জন্য এদের স্বভাব কি পূর্ণ বলো, বৈচিত্র্যপূর্ণ। এবার আমরা বৈশিষ্ট্য চলে যাই। কি প্রথমেই বসে দেখো দেহ নরম, শক্ত খোলস দ্বারা আবৃত। তার মানে কি, আমরা শামুক দেখি, আমার হাতে একটি শামুক দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু বাইরের অংশ, এটা কিন্তু শক্ত খোলস, এটার ভেতরের যে অংশটা এটা হলো কি বলো, নরম। ভেতরের অংশটা কি নরম। তাহলে নরম দেহ শক্ত খোলস দ্বারা কি থাকে, আবৃত থাকে। দেখো এই যে শক্ত খোলস দ্বারা কি আবৃত। বোর্ডের দিকে তাকাও, এখানে একটি শামুক দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে বাইরের যে অংশ এটা হলো খোলস। এই খোলসের অপর নাম কি জানো, মেন্ডল। এই যে কি অর্থাৎ কি নরম দেহ, এদের দেহটা কি বলো, নরম। অর্থাৎ এদের দেহের মধ্যে কোনো কি থাকে না, কাঁটা থাকে না, অর্থাৎ কোনো কঙ্কাল থাকে না, কোনো কি থাকে না, হাড় থাকে না। এরা অর্থাৎ কি নরম দেহ দ্বারা কি করে চলাচল করে, পেশিবহুল পা দিয়ে চলাফেরা করে। তার মানে দেখো আমাদের পা আছে, আমাদের পা দ্বারা আমরা চলাফেরা করি, অনেক প্রাণী পা দ্বারা চলাফেরা করে। কিন্তু এই যে আমাদের পা, আমাদের পায়ের মধ্যে কি আছে বলো, অর্থাৎ হাড় আছে। সেই জন্য এদেরকে আমরা কি করতে পারি না বলো তো, গুটিয়ে নিতে পারি না। কিন্তু এদের পাটা কি বলো, পেশিবহুল, এদের মধ্যে কঙ্কাল বা কি নেই, হাড় নেই। সেই জন্য এদের যখন আমরা স্পর্শ করি সাথে সাথে সম্পূর্ণ অংশ অর্থাৎ কি খোলসের ভেতরে কি করে নিয়ে যেতে পারি। তারপরে কি পেশিবহুল পা দিয়ে চলাচল করে ফুলকা বা ফুসফুসের সাহায্যে। আমরা শ্বাসকার্য চালাই কিসের সাহায্যে বলো, আমরা শ্বাসকার্য চালাই কিসের সাহায্যে, ফুসফুসের সাহায্যে। কিন্তু এই পর্বের প্রাণী ফুলকা এবং ফুসফুস উভয় দ্বারাই কি করতে পারে, শ্বাসকার্য চালাতে পারে। পৌষ্টিক নালী সোজা এবং কি বা ইউ আকৃতি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে 4 এবং 5 নং বৈশিষ্ট্য দুটি নেই। সুন্দর করে তোমার বইয়ের মধ্যে যে বৈশিষ্ট্য কয়টা আছে, 3টি বৈশিষ্ট্য আছে,
পাশাপাশি এই বৈশিষ্ট্য দুটি লিখে রাখবে। পরীক্ষার মধ্যে যখন আসবে যে মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য লেখো, তুমি 3টে দিলেই হবে? বলো, 2-1টা তো বেশি দিতে হবে। তখন তুমি এই 2টা বৈশিষ্ট্য বেশি লিখবে। কি? পুষ্টিক নালী সোজা বা কি ইউ আকৃতির হবে। এই পর্বের প্রাণীদের পুষ্টিক নালী সোজাও হইতে পারে অথবা কি আকৃতির হইতে পারে? বলো, ইউ আকৃতির হতে পারে। দেহে সুস্পষ্ট মস্তক, কর্ষিকা এবং সংবেদী অঙ্গ আছে। কারণ কি? এই যে তোমরা একটু এদিকে তাকাও, বুড়ির দিকে তাকিয়ে দেখো, এখানে দুধ অর্থাৎ কি সিংহের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এটি হলো কি কর্ষিকা, এটি হলো কি কর্ষিকা, আর এই অংশটুকু হলো কি মস্তক, মাথা সংবেদী অঙ্গ। আমরা জানি আমাদের যদি কেউ স্পর্শ করে শরীরে হাত দেয়, আমরা কিন্তু বুঝি যে কেউ আমাকে কি করছে, বলো হাত দিছে। আবার গরম, শীত ইত্যাদি আমরা কি করি, বুঝি। আবার আমরা অনেক উদ্ভিদও দেখি। দেখো তোমরা অনেকে জানো যে প্রজাপতি গাছ, অর্থাৎ কি কি লজ্জাবতী গাছ, কি গাছ? লজ্জাবতী গাছ। সেই গাছে যদি আমরা হাত দ্বারা স্পর্শ করি, সাথে সাথে দেহটা কি করে বলতো, গুটিয়ে নেয়। ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের মানে সংবেদী অঙ্গ আছে, অর্থাৎ বাইরে থেকে যদি কেউ স্পর্শ করে সে বুঝে তার দেহের মধ্যে কেউ কি করছে বলো, স্পর্শ করতে, সাথে সাথে দেখবা সম্পূর্ণ অংশ গুটিয়ে কোথায় নিয়ে যায় বলতো, দেহের ভেতরে নিয়ে যায়। সেজন্য বলা হয়েছে অর্থাৎ দেহে সুস্পষ্ট মস্তক, কর্ষিকা এবং কি সংবেদী অঙ্গ আছে। উদাহরণ কি? অক্টোপাস, সেপিয়া, ললিপপ, তারপর কি শামুক, ঝিনুক। আমরা দেখলাম এখানে আমি কি দেখলাম বলো তো, একটি শামুক দেখলাম। এখন আমরা ব্যতিক্রম প্রাণী দেখবো। দেখো আমরা অনেকে দেখি কক্সবাজার গেলে দেখতে পাই, আমার হাতে যে প্রাণীটি দেখতে পাচ্ছ এটা হলো কি বলো, অক্টোপাস। কি প্রাণী? অক্টোপাস। কোন পর্বের প্রাণী বলো? মোলাস্কা পর্বের প্রাণী। এটি হলো কি কোন পর্বের প্রাণী? দেখো দেখতে পাচ্ছ সবাই, মোলাস্কা পর্বের প্রাণী। এই যে সামনে যে আছে এগুলো হলো কি কর্ষিকা, এগুলো হলো কি বলো তো, কর্ষিকা। বুঝতে পারছো? এগুলো হলো কি কর্ষিকা, এটা হলো কি অক্টোপাস। আরেকটি প্রাণী দেখায় তোমাদের, অর্থাৎ একই রকম সেম, জাস্ট একটু ব্যতিক্রম। এটা হলো কি সেপিয়া। কি নাম এটি? সেপিয়া। কোন পর্বের প্রাণী? মোলাস্কা পর্বের প্রাণী। এবার আমরা জানলাম পর্ব নং কত? 7 নং পর্ব। এবার এই পর্বের অর্থনৈতিক গুরুত্ব তোমাদের শীট দিয়েছি, শীট থেকে সুন্দর করে শিখবে। অর্থাৎ শামুক, ঝিনুক এগুলোর কি অর্থনৈতিক গুরুত্ব খুবই সুন্দরভাবে শিখবে শিক্ষার্থী। তাহলে আমরা এবার চলে যাই 8 নং পর্ব, সর্বশেষ অমেরুদণ্ডী প্রাণীর পর্ব, একাইনোডার্মাটা। একাইনোস মানে কাটা, আর ডার্মা মানে কি বলো, ত্বক। আমরা অনেক সময় যে ত্বক দেখাই, যে ত্বক বিশেষজ্ঞ, দেখো আমাদের হাত অর্থাৎ কি ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে বলো, লোম আছে। এই পর্বের প্রাণীদের ত্বকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, কাটা আছে। কাটার ভিত্তিতে এই পর্বের নামকরণ করা হয়েছে কি বলো, একাইনোডার্মাটা। তো শিক্ষার্থী তোমরা একটু এদিকে তাকাও, এখানে একটি প্রাণী দেখা যাচ্ছে, এটা একটি সমুদ্র শসা। প্রাণীটির নাম কি জানো? সমুদ্র শসা। তোমার বইয়ের মধ্যে উদাহরণ আছে সমুদ্র শসা। এই প্রাণীর দেহে অসংখ্য কি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কাটা আছে। কাটার উপর ভিত্তি করে এই পর্বের নামকরণ করা হয়েছে। আরেকটি প্রাণী আমরা দেখবো এখন। আমার হাতে যে প্রাণীটি দেখতেছ, যদিও প্রাণীটি অর্থাৎ কি অনেকটুকু অংশ ভেঙে গেছে, এই প্রাণীটি হলো কি তারা মাছ, একাইনোডার্মাটা। অর্থাৎ এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কি কাঁটাযুক্ত, সমান 5টি ভাগে কি বলো বিভক্ত। অঙ্কীয় পৃষ্ঠীয় দেশ নির্ণয় করা যায়। দেখো পৃষ্ঠীয় দেশ, এটা হলো পৃষ্ঠীয় দেশ বোঝা যাচ্ছে, আর এটা হলো অঙ্কীয় দেশ বোঝা যাচ্ছে, কিন্তু সহজে মাথা কি করা যায় না, চিহ্নিত করা যায় না। এটা হলো অরীয় প্রতিসম প্রাণী। তার মানে কি? অর্থাৎ অরীয় প্রতিসম প্রাণী হচ্ছে যে সকল প্রাণীকে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক ভাগে কি সমান ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু তাকিয়ে দেখো, তাহলে আমি যদি ইচ্ছা করি এই প্রাণীটাকে 5টা ভাগে ভাগ করতে পারবো। 5টি ভাগে যখন ভাগ করব, প্রত্যেক ভাগে অর্থাৎ কি সমান সমান অংশ যাবে। কোন অংশে অর্থাৎ এক অংশ যাবে, কোন অংশে আরেক অংশ বেশি যাবে তা না। অর্থাৎ এর প্রাণীর যা যা আছে 5 ভাগে সবই কি যাবে, সমান সমান যাবে। তাহলে এটা হলো কি একাইনোডার্মাটা পর্বের একটি প্রাণী, তারা মাছ, যাকে আমরা স্টার ফিশ বলে থাকি। দেখো তাহলে বৈশিষ্ট্য, বাসস্থান সমুদ্রে বাস করে। তার মানে এই পর্বের প্রাণীর সংখ্যা কিন্তু কম। কেন? এরা সমুদ্র ছাড়া কি করতে পারে না, বসবাস করতে পারে না। বৈশিষ্ট্য মুক্ত স্বভাব, দেখো মুক্তজীবী, এরা স্বাধীনভাবে সমুদ্রের মাঝে কি করে বলো, ঘুরে বেড়ায়। আর বৈশিষ্ট্য দেহত্বক কাঁটাযুক্ত। এই কাঁটার উপর ভিত্তি করে এই পর্বের নামকরণ করা হয়েছে কি বলো, একাইনোডার্মাটা। দেহ সমান 5টি ভাগে বিভক্ত। দেখো দেখাচ্ছি তোমাদের, দেহ সমান কি 5টি ভাগে বিভক্ত। দেহ সমান কয়টি ভাগে বিভক্ত? 5টি ভাগে বিভক্ত। পানি সংবহন তন্ত্র থাকে। তার মানে কি এই পর্বের প্রাণীর সাথে আমাদের একটা বিশেষ মিল আছে জানো। আমরা যদি কোনো অর্থাৎ কি সেই জিনিসটা কিছু সময়ের জন্য নেওয়া বন্ধ করে দিই, তাহলে আমরা কি হয়ে যাবো, আর বাঁচবো না, মারা যাবো। বলো তো কি সেটা? অক্সিজেন। এই পর্বের প্রাণীদের অর্থাৎ তারা সমুদ্রের
অর্থাৎ যতক্ষণ পানিতে থাকবে ততক্ষণ দেহ থেকে অর্থাৎ দেহের ভিতরে পানি নেবে আর আরেক অংশ দ্বারা কি করে দেবে, বের করে দেবে। তাদের কোনো সমস্যা হবে না, বরঞ্চ যত পানি নেবে তত তাদের কি হবে, অর্থাৎ ভালো হবে। আমরা যত অক্সিজেন নেই আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড তত কি হয়ে যায় বলো, বেড়ে যায়। ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের কি থাকে, পানি সংবহনতন্ত্র থাকে আর নালীপথের সাহায্যে চলাচল করে। আমরা যেমন চলাফেরা করি কি দ্বারা বলো, পা দ্বারা। তাহলে প্রত্যেকটা পর্বের প্রাণীর চলনাঙ্গের নির্দিষ্ট নাম আছে। এই পর্বের প্রাণীদের চলনাঙ্গের নির্দিষ্ট নাম কি, নালীপথ। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দেশ কি নির্ণয় করা যায়, কিন্তু সহজে কি করা যায় না, মাথা নির্ণয় করা যায় না। এই যে দেখো, তোমরা একটু তাকিয়ে দেখো, এটা হলো পৃষ্ঠীয় দেশ উপরের ভাগ, এটা হলো অঙ্কীয় দেশ নিচের ভাগ। এবার দেখো এখানে কিন্তু তুমি মাথা খুঁজে পাবে না। তার মানে কি মাথা নেই না, মাথা কিন্তু আছে, কিন্তু সহজে এটা কি করা যায় না, নির্ণয় করা যায় না। বেশি ক্ষেত্রে 6 নম্বর বৈশিষ্ট্য দেখো, এখানে হলো অরীয় প্রতিসম প্রাণী। এই বৈশিষ্ট্য তোমার বইয়ে নেই, তুমি লিখে ফেলো, এটা হলো অরীয় প্রতিসম প্রাণী। তাহলে অরীয় প্রতিসম প্রাণী বলতে আমরা কি বুঝি, যে সকল প্রাণীকে তাদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকভাবে অর্থাৎ একাধিক দুই ভাগে বা এর চেয়েও বেশি ভাগে কি করা যায়, ভাগ করা যায়, তাদেরকে আমরা কি বলবো, অরীয় প্রতিসম প্রাণী বলবো। তাহলে এই পর্বের প্রাণী হলো সমুদ্র শসা, তারা মাছ ইত্যাদি। তো শিক্ষার্থী, আশা করি ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আর যে বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিলাম, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমার বইয়ের মধ্যে কি করবে, লিখে রাখবে। আর মোলাস্কা পর্বের অর্থনৈতিক গুরুত্বের শীট দেওয়া আছে, শামুক বা ঝিনুকের শীটগুলো কি করবে, মুখস্থ করবে। তারপর আরেকবার আমি বলে দিচ্ছি, মোলাস্কা পর্বের অর্থনৈতিক গুরুত্ব কি, শামুক খোলস দ্বারা কি করা হয়, চূর্ণ বিচূর্ণ করে পশু পাখির খাদ্য তৈরি করা হয়। তারপরে শামুক থেকে কি করা হয়, অনেক দেশে সুপ হিসাবে ব্যবহার করা হয়, আবার শামুকের পরাগায়নে সাহায্য করে। তারপরে শামুকের দেহ থেকে কি করা হয়, মাছ ধরার টোপ হিসাবে কি করা হয়, ব্যবহার করা হয়। এইরকম আরো অনেক বই গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্ব আছে, তুমি সবগুলো সুন্দর করে শীটে দেওয়া আছে, শীটগুলো কি করবে, মুখস্থ করবে। তো শিক্ষার্থী, আশা করি ক্লাসগুলো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ কি মেরুদণ্ডী পর্বের প্রাণী নিয়ে কি করব, আলোচনা করব। আসসালামু আলাইকুম।